প্রিয় দর্শক, এখনকার নারীরা সেটা যে কোনো বয়সই হোক না কেন অনেক বেশি সচেতন। ইন্টারনেটের কারণেই হোক আর যে কারণেই হোক, আমরা এখন অনেক বেশি অ্যাডভান্স সময়ের সাথে সাথে। একটা বিষয়, একটা বার্নিং ডিজিজ এখন নাওএডেজ আমি প্রত্যেক বয়সের নারীদের মধ্যে থেকে দেখি, এবং সেটা নিয়ে সবাই অনেক অনেক বেশি আগ্রহী জানবার জন্য, সচেতনতার জন্য। যে ডিজিজটির কথা বলছি সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই ডিজিজটি নিয়ে কথা বলতে আমি ডক্টর শ্রাবণা তৌহিদা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের স্পেশাল এই আয়োজন স্বাস্থ্য পরামর্শে। আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি একজন গাইনি অবস এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। আমার সাথে রয়েছেন ডক্টর সুমাইয়া বাড়ি, বিশেষজ্ঞ তো বলেছি, এর সাথেও তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন বিআরবি হসপিটালে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে তোমাদের এই সুন্দর প্রোগ্রামেও আমন্ত্রণ জানানোর এবং জন্য। সুন্দর একটা টপিক, মানে সুন্দর ইন এ সেন্স বলতেছি, অবশ্যই ডিজিজটা সুন্দর না, কিন্তু মানুষের মধ্যে এটা সচেতনতা আমি নিজে দেখে খুব অবাক হই। লাইক আমার ভাগ্নি একদিন আমাকে বলছিল, আচ্ছা মানে আমাকে বলছিল ময়নামণি, আমাকে ময়নামণি বলে ডাকে, আচ্ছা ময়নামণি আমার কি পিসিওএস হয়েছে? আমি বলছি কেন, কিভাবে বুঝলে তুমি? মানে দেখো কত অদ্ভুত একটা ব্যাপার, এত ছোট একটা মেয়ে কিন্তু সেও পিসিওএস জেনে গিয়েছে, পিরিয়ডে ঢুকেছে। ওই সময়টায় ও আমাকে বলছে, দেখো আমার মনে হচ্ছে আমার চুল পড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার মুখে অনেক ব্রণ হচ্ছে। তা আমি বললাম তাই? মানে আমি এটা খুব অবাক হয়ে গিয়েছি যে এই টার্মটাও জানে এবং এটার কি কি সিমটমস এই বয়সে পাওয়া যায় সেটাও সে অলরেডি জানে। তাহলে এরকম হলে কেমন হয়? আজকে তুমি গেস্ট, আমি হোস্ট, খুবই ভালো হয়, কিন্তু আমি তো আর এটা সলিউশন দিতে পারবো না, আমি মেডিসিনের মানুষ। তো আমি চেষ্টা করবো আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানাবার আমাদের দর্শকদেরকে। খুব ভালো লাগলো আসলে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে যখনই আজকে কথা বলতে চাচ্ছি, আসলেও কিন্তু এই অ্যাডোলেসেন্ট ফেজ থেকে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি, সেই বাবুটা সে কিশোরী মেয়েটা আসলে ওটাতে এফেক্টেড হলো কিনা, সেগুলো কিন্তু তখন থেকেই জানা দরকার। আচ্ছা, অ্যাডোলেসেন্ট যে পিসিওএস, এটার আসলে সিমটমস বা বয়সটা কখন থেকে শুরু হয়? এটা আসলে একটা মেয়ে যখনই তার মেনার্কিতে যায়, তার ফার্স্ট মেনস্ট্রুয়েশন শুরু হয়, তার কয়েক বছর পর থেকেই সে আসলে এই সিমটমগুলো দেখতে পারে। কিন্তু তার আগে আমরা আসলে একটু মনে হয় দর্শকদের জন্য বলা দরকার যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজটা কি। হ্যাঁ, প্রত্যেক নারীদের একটি জরায়ু থাকে এবং তার পাশে দুটো ওভারি বা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ের কাজই হচ্ছে সে প্রতি মাসে মাসে এগ রিলিজ করবে, সো দ্যাট এই এগ রিলিজ হওয়ার পরেই কিন্তু এই মেয়েটার মাসে মাসে মাসিকটা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এই রেগুলার মাসিক হওয়াটা হচ্ছে না। কেন হচ্ছে না? তার মানে রেগুলার ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে একটা রিলিজ হচ্ছে না। তখনই এই মেয়েটা আমাদের সাথে কাছে উপস্থিত হচ্ছে তার মাসিকের অনিয়মতা বা ইরেগুলারিটিস প্রবলেম নিয়ে। কিন্তু আস্তে আস্তে এটা খুব লেনদেনিং হয়ে যাচ্ছে। লাইক ওর হচ্ছে 1.5 মাস হয়ে যাচ্ছে, 2 মাস, 3 মাস, ইভেন 6 মাস, 1 বছরও তার মাসিক হচ্ছে না। একটি কিশোরী পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত এরকম অনেক মেয়ে আমরা পাচ্ছি। আজকাল এমনিতেই এই কিশোরী বয়সী মেয়েদের মোটা হয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওদের লাইফস্টাইল এবং ওদের ফুড হ্যাবিট। ওরা সবাই অনেক ফাস্টফুড খাচ্ছে এবং ওদের ফুডে কার্বোহাইড্রেট, সুগার, এনাবলিক হরমোন, যেমন ওরা যে প্যাস্ট্রিগুলো খাচ্ছে, ওরা যে কুকিজগুলো খাচ্ছে, ওরা চিকেন ফ্রাই, খুব ফার্মেড চিকেন ফ্রাই খাচ্ছে, তো এইগুলোতে কিন্তু অনেক ধরনের জিনিস থাকে যেটা ওদের শরীরে দেখা যাচ্ছে ওদের ফ্যাটি পোর্শনটা অনেক বেড়ে যাচ্ছে, সো দ্যাট দে বিকাম ওবেজ। ওকে, এবং এইটা থেকে যেটা প্রবলেম হচ্ছে ওদের বডিতে অ্যান্ড্রোজেন, পুরুষ হরমোনের মাত্রাটা বেড়ে যাচ্ছে, এবং সেই পুরুষ হরমোনের মাত্রা বেড়ে গেলেই কিন্তু ওর দেখা যাচ্ছে অয়েলি স্কিন হচ্ছে, সেখান থেকে অ্যাকনি হচ্ছে। ইভেন দেখো আমার কাছে সেদিন একটা মা আসলো তার কিশোরী মেয়েকে নিয়ে, মেয়ে স্কুলে যেতে চাচ্ছে না, সে ক্লাস 10-এ পড়ে। এই সময় তার রেগুলার স্কুলে যাওয়া কত ইম্পর্টেন্ট, বাট যাচ্ছে না। কেন যাচ্ছে না? সে বলছে যে ও আগে অনেক স্লিম ছিল, সুন্দর ছিল, এখন ও একদম মুটিয়ে গিয়েছে এবং ওর মুখে অনেক ব্রণ হয়েছে এবং ওর চুল পড়ে যাচ্ছে, সেম লাইক ইয়োর নিজ, তুমি যেটা বলছিলে। তো এই জন্য যেটা হয়েছে যে আমরা সবাইকে সচেতন করতে চাচ্ছি যে এই অ্যাডোলেসেন্ট পলিসিস্টিক ওভারি থাকছে যখন কিশোরী মেয়েদের, তখনই এটাকে অ্যাড্রেস করতে হবে, তখনই সচেতন হতে হবে। ডায়াগনোসিস আর আর্লি ট্রিটমেন্টটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। এবং দেখো এটার ডায়াগনোসিসের জন্য হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি তোমার ভাগ্নির কথা বলছো, অনেক সময় কিন্তু মা যখন সাথে নিয়ে আসছে তখন মাও আমাদের জন্য সে হিস্ট্রি দেয় যে আমারও ম্যাডাম এরকম একটু প্রবলেম ছিল, আমার বোনেরও এরকম প্রবলেম, দ্যাট মিনস ফ্যামিলি হিস্ট্রিটা খুব এক্স্যাক্টলি জেনেটিক্স। আমি জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের এই মাসিকের প্রবলেমটা কতদিন ধরে? প্রায় 2-3 বছর।
তখন সে আসেনি। উনি কখন আসলো আমার কাছে? যখন মেয়েটা স্কুলে যেতে চাচ্ছে না। তার মানে ওনার কিন্তু মাসিকের ইরেগুলারিটির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মেয়ে স্কুলে যাচ্ছে না কেন। এটাই হচ্ছে সোশ্যাল একটা চিত্র আমাদের। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই মেয়েগুলোর কিন্তু কাউন্সিলিং অনেক দরকার। তো সেই ক্ষেত্রে আসলে ওদের মেইন যেটা করতে হবে, ওদের জানাতে হবে যে হ্যাঁ তোমার এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা তোমাকে সচেতন হতে হবে, তোমাকে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে, এবং তোমাকে এই অতিরিক্ত যে কার্ব জাতীয় খাবারগুলো খাচ্ছিল, ফাস্ট ফুড খাচ্ছিল, এগুলো তাকে করতে হবে, গ্যাপ করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে ইরেগুলারিটি মেনস্ট্রুয়েশন, এটার জন্যই কিন্তু আমরা সাধারণত তাদেরকে কিছু মেডিসিন দিয়ে থাকি, রাইট। আমরা সাধারণত 19 বছর বয়স পর্যন্ত কিশোরী মেয়ে বলি। তারপরেও যখনই ও রিপ্রোডাক্টিভ এজে গেল, ওর হয়তো অ্যারাউন্ড 24-25 এজ দেখে ওর বিয়ে হচ্ছে, ঠিক আছে? বিয়ের পরেও কিন্তু বিয়ের পরেও কিন্তু এই মেয়েটার অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অনেক পেশেন্ট পাই, দেখা গিয়েছে তার হয়তো বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে she was a case of polycystic ovary, but she never ever on treatment. এটা তো অবভিয়াস কেস বললাম। অনেক আমি পেশেন্ট দেখেছি বা অনেক কেস দেখেছি যাদেরটা তো অবভিয়াস থাকে না, কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম তাদের হয়তো আগে থেকেই থাকে। সেটা নিয়েও কথা বলবো, আর রিপ্রোডাক্টিভ এজে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কথা হবে একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, নিচ্ছে একটা ছোট বিরতি। আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি বিজয় টেলিভিশনের স্পেশাল আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে। আমরা কথা বলছিলাম পিসিওএস নিয়ে, এবং আমার সাথে যিনি ছিলেন তিনিই আছেন কনসালটেন্ট বিআরবি হসপিটাল ডক্টর সুমাইয়া বাড়ি। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ এজে যখন একটা আনট্রিটেড পিসিওএস প্রবেশ করলো একটা নারী, তারপরে তার কি কি অসুবিধা হচ্ছে। প্রত্যেক সময়ই দেখছি যে মেয়েটা আসলে পলিসিস্টিক ওভারি, ও যখন আমার কাছে আসছে, ও বিবাহিত, তার বিবাহিত লাইফে 3 বছর হয়ে গেছে, সে কনসিভ করছে না। তখন যখন এক্স্যাক্টলি, কাজে দেখো এই মেয়েটা কিন্তু যখন হিস্ট্রি নিচ্ছি বলছে যে ম্যাডাম আমার প্রথম থেকেই যখন মাসিকটা শুরু হয়েছিল, কিছুদিন পর থেকে আমার মাসিকটা অনিয়মিত হয়েছে, আমার অনেক বেশি হেয়ারি প্রবলেম হচ্ছে, ফেসে অনেক হেয়ার হয়েছে, আমার খুব হেয়ার ফল হয়, আবার এদিকে আমি খুব মুড়িয়ে যাচ্ছি, আমি অনেক চেষ্টা করেছি ম্যাডাম, আমি ওয়েট কমাতে পারছি না। এতদিন আসুনি কেন? এতদিন আসুনি কেন? এটার উত্তর হচ্ছে যে ম্যাডাম আসলে আমি ভাবছিলাম ঠিক হয়ে যাবে, এখন এসেছো কেন? এখন বিয়ে হয়েছে 3 বছর, বাচ্চা হচ্ছে না, আমার লজ হাউস থেকে একটা প্রেশার আসতেছে, এই সেই। তো এখানে কেন এই ব্যাপারটা অ্যাড্রেস করলাম যে আমরা যদি আসলে কিশোরী বয়সে মেয়েটাকেই ঠিকমতো আইডেন্টিফাই করে তাকে ট্রিটমেন্ট করতে পারতাম, তাকে অ্যাডভাইস দিতে পারতাম, তাকে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারতাম, তাহলে কিন্তু তার আজকে এই প্রবলেমগুলো হতো না। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই মেয়েটাকে তখন যখন আমার বোঝাতে হচ্ছে তোমার আসলে এটা পলিসিস্টিক ওভারি, এটা তোমার আরও আগে থেকে তুমি রেগুলারিটি করে ফেললে ভালো হতো। তাহলে তুমি বলো তো তুমি 5 বছর কত ওয়েট গেইন করছো? হয়তো বলছে আমি 54 ছিলাম, নাও আই এম 74। যে ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে যখন বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজের মেয়েরা আসছে, অথবা সে আনম্যারিড কিন্তু তার প্রচুর পরিমাণে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হচ্ছে, তার আদার সিমটমগুলো হচ্ছে, এবং সে রিসেন্টলি সে হয়তো ফিল করছে তার খুব ভ্যাজিনাল ইনফেকশন হচ্ছে, এবং সে রিপিটেড ইনফেকশন হচ্ছে, এবং সে ডায়াগনোসিস করলো শি ইজ অলরেডি ডায়াবেটিক। আমরা কিন্তু ইয়াং ডায়াবেটিক পিসিওর ক্ষেত্রে অনেক পাই। এই ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম কথা হলো যে তাকে আগে আমার বোঝাতে হবে যে তুমি একজন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট। এই ক্ষেত্রে তোমার এই মাসিকের যে ইরেগুলারিটা, এইটাকে কারেক্ট করার জন্য আমরা কিছু হরমোন টেস্ট করতে দিই, কিছু লিভার ফাংশন, কিডনি ফাংশন টেস্ট করতে দিই, এবং আমরা একটা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করি। আচ্ছা, যেটাতে আসলে আমার এই যে পলিসিস্টিক ওভারিতে ছোট ছোট সিস্ট হয়েছে, পলিসিস্টিক অনেকগুলো ছোট ছোট সিস্ট যেটা হচ্ছে, এটা নেকলেস প্যাটার্নে থাকে, ওগুলো এত সুন্দর ছবিটা আসে যে ওটা দেখেও কিন্তু আমরা তখন বলি যে হ্যাঁ তুমি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট। ওরা রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসছে, ম্যাডাম আমার তো সিস্ট হয়েছে। এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ওভারিয়ান সিস্ট আর পলিসিস্ট কিন্তু একই না। পলিসিস্টিক ওভারিতে যে সিস্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আনরাপচার্ড ফলিকল,
আমরা একটা ডিম পাড়া মুরগি অনেক সময় জবাই করলে ভিতরে ছোট ছোট অনেকগুলো ডিম অনেকগুলো পাই, দেখতে তার মানে পাই, ওগুলো হ্যাঁ। তখনও রিলিজ হয়নি। হ্যাঁ। তো সেম কেস হচ্ছে এই ক্ষেত্রেও হয়। সেই ক্ষেত্রে আস্তে আস্তে ওভারিয়ান ভলিউমটা বেড়ে যায়, ওর শরীরে হরমোনাল অ্যাবনর্মালিটিগুলো হতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা এই কিছু হরমোনাল এবং কিছু পরীক্ষা করে তাকে যদি ঠিকমতো কিছু মেডিকেশন দিব এবং সাথে তাকে আমার কাউন্সেলিং করতে হবে যে ইউ হ্যাভ টু মেনটেন আইডিয়াল ডায়েট ফর ইউ। কারণ একটা মেয়ে 54 কেজি সেও পলিসিস্টিক ওভারি হতে পারে, একটা মেয়ে 74 কেজি সেও কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কেস হতে আনট্রিটেড পারে। থাকে। আপনি এক্স্যাক্টলি। একটু আগে বলছিলেন যে ডায়াবেটিস নিয়েও সে প্রেজেন্ট করতে পারে, আর কি কি কমপ্লিকেশনস নিয়ে প্রেজেন্ট করতে পারে? ভেরি গুড কোয়েশ্চেন। এবং এখন আমার তোমাকে দরকার, যেহেতু আমাকে এখন মেডিসিনে রেফারাল করতে হবে পেশেন্টটা, বিকজ এই পেশেন্টগুলো শুধু ডায়াবেটিস না, এই পেশেন্টগুলো Hypertension নিয়ে হাইপারটেনশন নিয়ে আসে, হাইপারলিপিডিমিয়া, ওর Metabolic syndrome গুলো সব থাকে। এক্স্যাক্টলি, ওর হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া এইগুলোর ফিচার হতে থাকে। এগুলো আমরা টেস্ট করলে অবভিয়াস পাই। এবং শ্রাবণ্য, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা পলিসিস্টিক ওভারিয়ান যে রোগীগুলো আছে তাদের মধ্যে হাইপোথাইরয়েডিজম আমরা অনেক বেশি পাই। ইন দ্যাট কেস এটার আসলে সাথে আসলে রিলেশনটা কি হাইপোথাইরয়েডিজম? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। আমরা বলেছি প্রথমে ইটস এ মেটাবলিক সিনড্রোম, আসলে ডিসঅর্ডার। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে লিঙ্ক আপ থাকে, আচ্ছা। সেই লিঙ্ক আপে ওর এই হরমোনাল যে অ্যাবনর্মালিটিগুলো হচ্ছে, এতে যেমন হাইপোথাইরয়েডিজম একটা প্রবলেম হতে পারে, আবার হাইপার প্রোল্যাক্টিনেমিয়া আচ্ছা। সেটাও একটা প্রবলেম হতে পারে। ইউ নো দ্যাট থাইরক্সিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হরমোন ফর আওয়ার বডি, মেটাবলিজম, হ্যাঁ। and everything, our reproductive life is maintained by this thyroxine. Right. So that এই হাইপোথাইরয়েডিজম মানে মেয়েটার শরীরে থাইরক্সিন হরমোনটা কম, কাজে সে যদি ঠিকমতো টাইমলি এটা ডায়াগনোসিস না করে, সে ঠিকমতো এটা কারেকশন না করে, তাহলেও কিন্তু তার হচ্ছে না। আইডিয়াল বডি ওয়েটে যখনই এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত মেয়েটা বা মহিলাটা সে তার বডি ওয়েটটাকে ঠিক করে আনতে পারছে, তখন কিন্তু অটোমেটিক তার মাসে মাসে মাসিক রেগুলার হবে উইদাউট এনি হরমোনাল ট্রিটমেন্ট। একটা পলিসিস্টিক ওভারির জন্য একটা আইডিয়াল ডায়েট প্র্যাকটিস খুব দরকার। তার মধ্যে আমরা যেমন কার্বোহাইড্রেট কম খেতে বলি, একটু মিল্ক প্রোডাক্ট কম খেতে সুষম বলি। ডায়েট খেলেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে হয় কি, আমরা কিন্তু যখনই একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট পাই, আমি কখনোই একা ম্যানেজ করতে পারবো না। আই হ্যাভ টু রেফার দ্য পেশেন্ট টু দ্য ডায়েটিশিয়ান, আই হ্যাভ টু রেফার দ্য পেশেন্ট টু দ্য এন্ডোক্রাইনোলজিস্ট, বিকজ ইটস এ কম্বিনেশন। ওকে, কম্বাইন্ড ট্রিটমেন্ট কম্বাইন্ড ট্রিটমেন্ট। যেমন এই যে কেন এন্ডোক্রাইনোলজিস্টের কথা বললাম, আমি তোমাকে একটু আগে বলছিলাম যে থাইরয়েডের প্রবলেমটা আমরা খুবই পাই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। এই ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের জন্যই হয়তো ওর মাসিকটা ইরেগুলার হচ্ছে, তাহলে দ্যাট শুড বি কারেক্টেড। হাইপার প্রোল্যাক্টিনেমিয়ার জন্যই বোধহয় তার মাসিকটা হচ্ছে না, তাহলে সেটাও আমার কারেক্টেড হতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার মেডিসিন কাজ দিবে না। এবং আইডিয়াল বডি ওয়েটে অবশ্যই তাকে আসতে হবে। আসলে দেখা যাচ্ছে 80% ক্ষেত্রেই এই মেয়েটার মাসিকও রেগুলার হবে। এবং আমার প্রচুর রোগী আছে, দেখা যাচ্ছে বলে দিচ্ছি কি যে তোমাকে মেডিসিন দিয়েছি, আর ওই যে বলছিলাম যে ওজন কমার, আমরা আসলে পলিসিস্টিক ওভারিতে মেটফর্মিন নামে একটা ওষুধ খুব ইউজ করি, যেটা আজকাল ফার্মেসিতে গেলেও অনেক সময় প্রেসক্রাইব করে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে লিভার ফাংশন অ্যান্ড কিডনি ফাংশন না দেখে কখনোই মেটফর্মিন স্টার্ট করা উচিত না। এটা একটা ইম্পর্টেন্ট, বিকজ এটা এফেক্ট করে। এবং একটা পেশেন্ট যখন মেটফর্মিনে থাকবে, তাকে অবশ্যই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন রাখতে হবে সাথে। এটা 2 নম্বর কথা। থার্ড যে পয়েন্টটা, এই থাইরয়েড হরমোনের কথা বলছিলাম, তার টিএসএইচ লেভেলটা যদি অপটিমাম না থাকে, তার এক হচ্ছে মাসিক অনিয়মিত হচ্ছে। ইভেন আমরা যে রোগীটা নিয়ে কথা বলছিলাম, সে বিয়ের পর 3 বছর হয়ে গেছে, বেবি হচ্ছে না, এই জন্য আসছে। আমরা হয়তো দেখছি তার টিএসএইচ লেভেল 5 আপার লিমিটে। ইভেন দো এটা কিন্তু আমার ওকে 2.5 এর মধ্যে আনাতে হবে। তাহলে কিন্তু হ্যাঁ, বিকজ দেখা যাচ্ছে তখনও কিন্তু আমরা তাকে প্রিকনসেপশনালিও যদি সে আসে, তখন আমরা তাকে থাইরক্সিন সাপ্লিমেন্টেশন দিচ্ছি খুবই লো ডোজে, যেন ওর এটা আস্তে আস্তে
2.5-এর মধ্যে চলে আসে। তাহলে এইভাবেই কিন্তু একটা মেয়েকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেয়েকে আমরা হাইপোথাইরয়েড, হাইপারপ্রোলেস্টিনেমিয়া অ্যান্ড এই থাইরয়েডের যে সাপ্লিমেন্টেশন এগুলো দিয়ে আমি তৈরি করলাম, হরমোনাল ইমব্যালেন্সগুলো কারেক্ট করলাম। সেকেন্ড কথা হচ্ছে যে মেটফর্মিন আমি দিব, অবশ্যই তাকে 6 মাস, 1 বছর, 2 বছর, অনেকে কিন্তু অনেক লং টার্ম খায়, বাট অবশ্যই আমাকে 6 মাস পর পর তার লিভার ফাংশন, কিডনি ফাংশনটা দেখতে হবে। তৃতীয় কথার সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন থাকতে হবে। এই রোগীগুলোর কিন্তু প্রতিদিন 30 মিনিটস করে আইদার ওয়াকিং, সুইমিং, কিছু একটা এক্সারসাইজ করা। তা না হলে তো শুধু ডায়েট করে সে ওয়েটটা কমাতেও পারবে না। আর এই পেশেন্ট যখন রিপ্রোডাক্টিভ এজে যাবে তখন তার কি হবে সেটা নিয়েও কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ। আমরা কথা বলছিলাম আজকে পিসিওএস নিয়ে, যত ধরনের পরামর্শ আজকে আমরা নিতে পারি আমাদের বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে, সেটাই আসলে চেষ্টা করছি। নিচ্ছি ছোট বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন। Once again, welcome back. This is me, Dr. Sravana Tauhida, and you are watching Vijay Television. স্বাস্থ্য পরামর্শ নিয়ে আছি। আমার সাথে আছেন ডক্টর সুমাইয়া বাড়ি, কনসালটেন্ট, বিআরবি হসপিটাল। আমরা পিসিওএস নিয়ে কথা বলছিলাম। রিপ্রোডাক্টিভ এজে যখন আপনি ট্রিটমেন্ট দিলেন তাকে, বা সে ওয়েট কমায় ফেললো, এক্সারসাইজ করলো, সবই ঠিকঠাক মতো হচ্ছে, আপনি ওষুধও দিয়ে দিলেন, সে ফার্টাইল হয়ে গেল, মানে কনসিভ করলো, তারপরে কি সমস্যা হতে পারে? খুব সুন্দর একটা জায়গায় তুমি এসেছো যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের অনেক পেশেন্টেরই ধারণা থাকে সে মা হতে পারবে না, তার বেবি হবে না। অনেকে কিন্তু এরকম ধারণা নিয়ে একদম আসে, ম্যাডাম আমার তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অনেকে বলেছে আমার আর বেবি হবে না। এই যে অনেকের কথা, ফ্যামিলি, সোসাইটি, ফ্রেন্ডস, এরকম অনেকের এই নেগেটিভ থট কিন্তু এই মেয়েটার জন্য আরেকটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কাজেই এইটা ভাবা যাবে না, কারণ আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টকে প্রচুর ওভুলেশন ইন্ডাকশন দিলে তাদের ভালো ওভাম এগ তৈরি হচ্ছে। এবং আমরা যখন এদেরকে ওভুলেশন ইন্ডাকশন দিচ্ছি, দিয়ে বলছি তুমি টাইমলি আসো, ওদেরকে 12তম দিনে ডাকছি, এক্সারসাইজ দেখছি, ভালো আছে, তখন আমরা তাদেরকে ইন্টারকোর্স করতে বলছি টাইমলি, এবং দেখা যায় তারা কনসিভও করছে। প্রচুর পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্ট সবাই কনসিভ করছে, কোনো সমস্যাই নাই, কিন্তু এটা এত বিগ ডিল না। হ্যাঁ, তাকে সাবধান হতে হবে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যারা কনসিভ করলো, কনসিভ করার পর এদের অ্যাবর্শনের চান্সটা বেশি থাকে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে ওকে অবশ্যই আমার থাইরয়েড সাপ্লিমেন্টেশনটা ঠিকমতো দিতে হবে ইফ শি ইজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, কারণ এইটার জন্য কিন্তু অনেক অ্যাবর্শন হতে পারে। তাহলে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের পেশেন্টকে জানতে হবে যে হ্যাঁ, আমার আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শনের চান্স আছে, সো দ্যাট কী কী কারণে হতে পারে সেটা আমি আমার ডক্টরের সাথে কনসাল্ট করে কারেক্ট করে রাখি। ওকে, ফাইন। আর কি হতে পারে, এই পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্ট যখন প্রেগনেন্ট হলো, এদের আরও একটু যখন প্রেগনেন্সিটা অ্যাডভান্স হচ্ছে, এদের খুব আর্লিতেই ডায়াবেটিস হয়ে যেতে পারে। আমরা যেটা জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস বলি, যে প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় যেটা ডায়াবেটিস হতে পারে, হাইপার টেনশন হতে পারে। কাজে এটাও তাদেরকে আমরা স্ক্রিনিং করতে থাকি। এবং দেখো, সব কিছু ক্ষেত্রে কিন্তু আবার ঘুরে ফিরে ডায়েট আসতেছে, এক্সারসাইজ আসতেছে। হ্যাঁ, কাজে একটা পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্ট যদি ঠিকমতো তার ডায়েটারি হ্যাবিট মেনটেন করে এবং সে ঠিকমতো এক্সারসাইজ করে, আর সাথে কিছু কিছু হরমোনাল বা কিছু মেডিকেশনের সাপোর্টে, তাহলে হয়ে যায়। আর আফটার ডেলিভারি পিসিওএস এর ট্রিটমেন্ট কি থাকবে? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এই যে বললাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে পেশেন্টগুলো প্রেগনেন্ট হলো, তাদের ডেলিভারি হলো, এবং তাদের ডেলিভারির সময়ও কিন্তু আমার মনে রাখতে হবে যে ও যদি খুব ওবেস থাকে, ওর ডেলিভারিটা একটু প্রলং হতে পারে, ওর সিজারিয়ান সেকশন লাগতে পারে, কারণ এইসব পেশেন্টকে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস থাকে, ফিটাল ডিস্ট্রেস তৈরি হতে পারে। তো এই সব কিছু কাটিয়ে উঠে সে একটা সাকসেসফুল ডেলিভারির পর তাকে কিন্তু অবশ্যই মনিটর করতে হবে যে তার হরমোনগুলো এখন কি অবস্থায় আছে। প্রেগনেন্সিতে থাইরক্সিন খাচ্ছিল, এটা কি এখনও খেতে হবে, সেটা একটা পরীক্ষা করে দেখতে হবে। আরেকটা হচ্ছে প্রেগনেন্সিতে ওর পিসিওএসের জন্য যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়েছিল, এটা আবার স্ক্রিনিং টেস্ট করে দেখতে হবে। কারণ আমরা 50% ক্ষেত্রে কিন্তু এই জিডিএমটা অনেকের ক্ষেত্রে 50% পেশেন্টের থেকেই যায়। তাহলে ও কি সেই 50%-এর মধ্যেই পড়ছে, এটাও কিন্তু তাকে জানতে হবে। এটার জন্য তাকে অবশ্যই ফাস্টিং ব্লাড সুগার 2 hours আফটার ব্রেকফাস্ট, এটা 6 weeks, তারপর আপ টু 3 months পর্যন্ত একটা মনিটরিংয়ে রাখতে হবে যে শি ইজ নট সাফারিং ফ্রম ডায়াবেটিস, রাইট। আরেকটা যেটা হয়েছে যে তার কিন্তু আবার ওই প্রবলেমটা ফিরে আসতে পারে যে তার ইরেগুলার সাইকেল।
আগের মতো। এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে পোস্টন্যাটালি প্রথম 6 মাস আমরা যেহেতু শুধুমাত্র বুকের দুধ দিতে বলি, সেই ক্ষেত্রে মায়ের খাবারের চাহিদাটা বেড়ে যায়, সে তখন আর আগের মতো সেই ডায়েটিংটা করতে পারে না। তো তখন আমরা বলি ওকে ফাইন, তুমি এই 6 মাসে একটু রিল্যাক্সেন থাকতে পারো, বাট তারপর কিন্তু তুমি আবার তোমার ডায়েটে ফিরে যাবা। এবং রেগুলেশন, মেনস্ট্রুয়েশনটা রেগুলার যেন হয়, সেই ক্ষেত্রেও তাকে কষাস। আচ্ছা, রিপ্রোডাক্টিভ এজের তো পিসিওএস নিয়ে যথেষ্ট আমরা সব ধরনের আলোচনা করে ফেলাম। এরপরে আফটার রিপ্রোডাক্টিভ এজ মানে মেনোপজাল ওমেন যারা, তাদের জন্য পিসিওএস এর ট্রিটমেন্ট বা সেক্ষেত্রে পরামর্শ কি? তাহলে একটা মেয়ে যে রিপ্রোডাক্টিভ এজ এ পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে সে সাফার করছে, তাহলে এই মেয়েটা জানতে হবে যে তার আফটার 45 অথবা নেয়ার 50-তে তার অন্য কোনো প্রবলেম হতে পারে কিনা। আমি প্রথমেই বলছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিছু লং টার্ম কোমরবিডিটি তৈরি হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর কনসার্ন, উই ট্রাই টু অ্যাভয়েড দ্য ওমেন হু আর সাফারিং ফ্রম পলিসিস্টিক ওভারি। অ্যান্ড as in our society nowadays, it's a huge in number, it's become a challenge, you know. So এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা চাই যে এই রোগীটা সবসময় খেয়াল রাখবে তার আইডিয়াল বডি ওয়েট ঠিক থাকছে কিনা, তার মান্থলি সাইকেল হচ্ছে কিনা। সাইকেলটা যদি রেগুলার না হয়, সেটা রেগুলারেশনের জন্য সে অবশ্যই তার গাইনোকোলজিস্টকে দেখাবে। এবং ওর ডায়াবেটিস হলো কিনা, তার হাইপারলিপিডিমিয়া হলো কিনা, হাইপারটেনশন হলো কিনা। আচ্ছা, লং রান কি হতে পারে? আমি বলছিলাম প্রথমেই যে কেন আমরা এটাতে এত অ্যাওয়ার করতে চাই, কারণ লং রান এই মেনোপোজাল স্টেজে গিয়ে এই রোগীগুলোর কিছু প্রবলেম হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা সবাই খুব কনসার্ন থাকি, যে আমাদের জরায়ুর ভিতরে একটা লেয়ার যেটাকে এন্ডোমেট্রিয়াম বলি আমরা, এদের অনেক সময়ই দেখা যায় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স বেশি হতে পারে। নর্মালের থেকে এটা 2 to 6% বেশি। মনে করো একটা নর্মাল মেয়ে, তার যেটুকু চান্স আছে তার থেকেও 2 to 6% চান্স বেশি থাকবে যদি সেই মেয়েটা তার রিপ্রোডাক্টিভ এজে পিসিওএসে সাফার করছিল, দেন মেনোপোজে এসে তার এই রিস্কটা 2 থেকে 6% বেড়ে যাবে। আচ্ছা, তাহলে অবশ্যই তাকে কনসার্ন হতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে এই রোগীগুলো প্রেজেন্ট করে কিন্তু আমাদের কাছে সে খুব ওবেস থাকে, তার ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, এবং দেখা যাচ্ছে সে হিস্ট্রি দিচ্ছে যে আইদার সে মেনোপোজে চলে গিয়েছে আর্লি 45-47-এ, কিন্তু তারপর তার পোস্ট মেনোপোজাল ব্লিডিং হচ্ছে। আচ্ছা, বিকজ অফ দ্য কার্সিনোমা, এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য। এন্ড দ্যাটস ওয়াই আমরা চাই যে কোনো রোগী যদি দেখে যে তার মাসিক বন্ধ হয়ে গেল টোটালি, কখন সে বুঝবে? তার 1 বছর কোনোই সাইকেল হলো না, তখন সে বুঝবে হ্যাঁ আমি মেনোপজে চলে গেছি। কিন্তু হঠাৎ করে 2 বছর 3 বছর পর সে দেখলো তার ব্লিডিং হচ্ছে, তাকে অবশ্যই কিন্তু তখন বুঝতে হবে যেখানে কোনো সামথিং অ্যাবনর্মাল। তবে তার আগে থেকেই যদি সে ট্রিটমেন্ট করতে থাকে, আমার মনে হয় সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডই এখন মা বাবা সহ প্রত্যেকে সচেতন। এটা তখন থেকেই ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হলে তখন আর এত দূর পর্যন্ত যায় না, বা আমরা চাইও না সেটাই হোক। সচেতনতাটা আসলে এই লেভেলেই চলে যাক, আমরা তো সেটাই চাই। আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব সুন্দর একটা আলোচনা করলাম আজকে, এবং আমার দর্শকরা নিশ্চয়ই এটার থেকে উপকৃত হয়েছে। সাবন্য, তোমাকেও অনেক ধন্যবাদ, এবং তোমাদের বিজয় টিভির সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আসলে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আশা রাখি আলোচনার মাধ্যমে অনেক নারীরা অনেক উপকার পাবে। আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনাদেরকেও বলতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং মনোযোগ দিয়ে স্বাস্থ্য পরামর্শের আজকের টপিকটা নিয়ে শুনেছেন, এবং যারা শুনেছেন তারা না, শুধু আশেপাশে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যা শিখলাম আজকে। আসলে পিসিওএস এরকম একটা ডিজিজ যেটা আর্লি ডায়াগনোসিস করে একটু কেয়ারফুল থাকলেই কিন্তু আমরা এটা ভয়াবহতা সম্পর্কে নিজেদেরকে এবং পরিবারকে অবশ্যই সেফ রাখতে পারবো। এটা তো আমাদের আসলে একটা দায়িত্ব, এটা সমাজের প্রতিও দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, নিজের প্রতি তো অবশ্যই। সো দর্শক, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমি ডক্টর শ্রাবণী তৌহিদ আজকের মতো বিদায় নিচ্ছি। আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ফিরে আসবো নেক্সট উইকে। আজকের মতো আল্লাহ হাফেজ।